সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমার দৃঢ় বিশ্বাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই দুঃখ প্রকাশ করেছি, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তোমাদের রেগুলার ক্লাস নিতে পারিনি। চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কর্তৃক আমরা জানি অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের ফোর্থ ইয়ারের একটি কোর্স নিয়ে আলোচনা করব। তো গত একটা ক্লাসে আমি আলোচনা করেছি ধ্বনিতত্ত্ব নিয়ে। আজকে আমি অন্য একটা কোর্স নিয়ে আলোচনা করব। তোমাদের ফোর্থ ইয়ারে বারবারই বলছি, ফোর্থ ইয়ারে বেশ কিছু জটিল কোর্স আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো পড়বে এবং একটু পরিশ্রম করবে। কারণ ফোর্থ ইয়ারে কোনো একটা কোর্স যদি খারাপ করো তাহলে তোমাকে একটি বছর অপেক্ষা করতে হবে। সাধারণত আমাদের দেশে অনার্স ফাইনাল পরীক্ষা বা অনার্স সার্টিফিকেট অর্জন করতে পারলেই বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করা যায়। তো এখানে যদি কোনো একটা কোর্স খারাপ করো তাহলে তুমি সার্টিফিকেট অর্জন করতে পারছো না, এক বছর তুমি পিছিয়ে যাচ্ছ। অর্থাৎ এটা পাস না করা পর্যন্ত তুমি সার্টিফিকেট পাচ্ছ না, যেহেতু ফোর্থ ইয়ারের কোর্স। তো সেই জন্য তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। তো আমি তোমাদেরকে আজকে যে কোর্সটি নিয়ে আলোচনা করবো সেই কোর্সটি হলো তোমাদের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। তো তোমাদের এর আগে আমি ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করবো কি পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সমালোচনা পদ্ধতি, অর্থাৎ কীভাবে সাহিত্য সমালোচনা করা যায়, কতগুলো পদ্ধতি আছে। তো পাশ্চাত্য সাহিত্য তত্ত্বগুলা, যে পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের যে ধারাগুলো, হ্যাঁ, এইগুলো সাধারণত আসলে আমরা জানি এগুলো একটু ভূমিকা দরকার। কোনো কিছুর চূড়ান্ত সংজ্ঞা দেওয়া কিন্তু ঠিক না, কিছু জিনিস ব্যাখ্যা ও বিশ্লেষণের দাবি রাখে। তেমনি পাশ্চাত্য সাহিত্যের ধারাগুলো আলোচনা করতে হলে আমাদের একটা প্রেক্ষাপট জানা দরকার, পটভূমি জানা দরকার। সাধারণত এই বিপ্লবগুলো বা এই সাহিত্যের যে ধারাগুলো সংগঠিত হয়েছিল কোথায়? ইউরোপে, যেটা আমরা পাশ্চাত্য বলি, ইউরোপ, আমেরিকা, এগুলোকে আমরা সাধারণত ওয়েস্টার্ন বলছি। ওয়েস্টার্ন লিটারেচার থেকেই মূলত পরবর্তীতে ঔপনিবেশিক শাসনের কারণে আমাদের এই বাংলা সাহিত্যে এগুলোর প্রভাব পড়েছে। আসলে মানব জীবন হলো নিরন্তর পরিবর্তনশীল। এই পরিবর্তনটা সামাজিকভাবে হয়, আর্থিকভাবে হয়, মানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও ব্যাপক পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ধারার প্রেক্ষাপটে মূলত এই পরিবর্তনের সাথেই মূলত মানব জীবনের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে থাকে। আর এই পরিবর্তনের সাথে এই সাহিত্যের ধারাগুলা পরিবর্তিত হয়ে থাকে। কারণ সাহিত্যিকের কাজ হলো সমকালকে সাহিত্য উপস্থাপন করা, অর্থাৎ সমকালীন মানুষের যে সামাজিক অবস্থা, তার চিন্তা চেতনা, তার জীবন ব্যবস্থা, এগুলাকে সাহিত্যিকের সাহিত্যে উপস্থাপন করে। তো সামাজিক প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। তো সামাজিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ বলে যে এই আন্দোলনগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো এক ধরনের আন্দোলন বা বিপ্লব। আমাদের চিন্তা চেতনা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে আমাদের এই চিন্তা চেতনা পরিবর্তন হয়ে থাকে। সাধারণত ধরো শিল্প বিপ্লবের আগে ইউরোপের যে চিন্তা চেতনা ছিল বা সমাজ বাস্তবতা ছিল, শিল্প বিপ্লবের পরে সমাজ ব্যবস্থা কিন্তু পাল্টে গিয়েছিল। অর্থাৎ মানুষের অর্থনৈতিক বা নগর সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়। যেমন আমাদের এই বাংলাদেশে বর্তমানে যে নগরকেন্দ্রিক উন্নয়নের ফলে কি হচ্ছে, গ্রামীণ যে আগে যৌথ পরিবার ছিল এই পরিবারগুলো ভেঙে যাচ্ছে, গ্রামীণ যে আগে ঐতিহ্য ছিল এগুলো ভেঙে যাচ্ছে, এগুলা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে মানুষের এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হয়েছে। তো তোমাদের কতগুলো বিষয় আমি বলবো, যে আসলে শতাব্দী বিষয়টা সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, যে আসলে ঊনবিংশ শতাব্দী বলতে কত সাল থেকে কত সাল পর্যন্ত, আবার অষ্টাদশ শতাব্দী বলতে কত সাল পর্যন্ত। এই সাহিত্যে আলোচনা করতে হলে আমাদের শতাব্দীগুলো জানতে হবে। আর কতগুলো বিষয় তোমাদের এগুলোকে জানতে হবে। হ্যাঁ, শিল্প বিপ্লব, হ্যাঁ, শিল্প বিপ্লব, তারপর হলো তোমার ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, 4 নম্বর হলো রেনেসাঁ। হ্যাঁ, এই রেনেসাঁ মূলত এই সাহিত্যের ধারাগুলো পরিবর্তনের সাথে বা এই উদ্ভবের ফলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিল্প বিপ্লবটা কি আমি তোমাদেরকে এক এক করে বলি, কারণ এগুলো আলোচনা করে আমরা ইনশাআল্লাহ এগুলো আলোচনা করবো, কারণ এগুলো হলো সাহিত্যের ধারা। কিন্তু এই সাহিত্যের ধারাগুলা কেন হয়েছিল, উদ্ভব হয়েছিল, নতুন নতুন সাহিত্যের এই ধারাগুলা মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে এই সাহিত্যের এই ধারাগুলোর উদ্ভব হয়েছিল বা বিকাশ হয়েছিল বা বিকাশ ঘটেছিল। তো শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লব হলো সাধারণত এটা একটা সময়, আচ্ছা কোনোটাই একটা নির্দিষ্ট সাল না, একটা ব্যক্তি আছে, হ্যাঁ সময়ের একটা ব্যক্তি আছে। সাধারণত শিল্প বিপ্লব বলা হয় যে ইউরোপে 14th শতাব্দী থেকে শুরু হয়েছিল। শিল্প কি? ইউরোপে, অর্থাৎ কৃষি ও বাণিজ্য যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এই অর্থনৈতিক ব্যবস্থাটা পরিবর্তন হয় কখন? যখন নতুন নতুন শিল্প যন্ত্রের আবিষ্কার হতে শুরু করলো এবং শিল্প কলকারখানা গড়ে উঠলো। সাথে সাথে কি হলো, মানুষের যে কৃষিভিত্তিক ব্যবস্থা ছিল বা কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এটা বিলুপ্ত হয়ে কি হয়েছিল, একটা শিল্প কেন্দ্রিক অর্থাৎ নতুন নতুন নগর সভ্যতা গড়ে উঠেছিল। কলকারখানা, অর্থাৎ আমরা জানি দেখবা অষ্টাদশ শতাব্দীর বেশিরভাগ মানে নতুন বিজ্ঞানীরা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করলো। এই যন্ত্র শিল্পের বিকাশের ফলে মূলত এই শিল্প বিপ্লবটা সংগঠিত হয়েছিল। অর্থাৎ নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে একটা শিল্পের নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠলো। শিল্প কলকারখানা গড়ে ওঠার ফলে কি হলো, যে মানুষের যে কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, এই অর্থনীতিটা পাল্টে গিয়ে অর্থাৎ তোমার শিল্পকেন্দ্রিক বা কলকারখানা কেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠল। ফলে এই যে কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল, এটা কি হচ্ছিল, স্বাভাবিক পরিবর্তন হয়েছিল। তারপরে শিল্প বিপ্লবটা তাহলে কি, যে অষ্টাদশ শতাব্দীতে শুরু হয়েছিল ইউরোপে, যে যন্ত্র শিল্পের নতুন নতুন যন্ত্রের আবিষ্কারের ফলে এই শিল্প সভ্যতার বিকাশ ঘটেছিল। নতুন নতুন নগর সভ্যতার পত্তন ঘটেছিল, নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছিল। নতুন নতুন কলকারখানা গড়ে ওঠার ফলে কি হয়েছিল, মানুষের যে গ্রামীণ যে সমাজ ব্যবস্থা বা গ্রামীণ যে জীবন ব্যবস্থা ছিল, এটা ভেঙে গিয়ে একটা নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে। ফলে মানুষের যে গ্রামীণ যে পারিবারিক একটা বন্ধন ছিল, পারিবারিক একটা সমাজ ব্যবস্থা ছিল, এটা ভেঙে যাচ্ছিল। তো সাধারণত এটা ভেঙে যাওয়ার ফলে মানুষের চিন্তা চেতনারও একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল। তাহলে অষ্টাদশ শতাব্দীতে এটা শুরু হয়েছিল। আর ফরাসি বিপ্লব কি? ফরাসি বিপ্লব মানুষের ইউরোপের, যদিও এটা ফ্রান্সে হয়েছিল কিন্তু গোটা ইউরোপে এটা আলোড়ন তৈরি করেছিল। ফরাসি বিপ্লব সাধারণত 1799 সালে এই ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়। এবং এটা আমি তোমাদেরকে বারবারই বলছি যে বিপ্লব একটা নির্দিষ্ট সালে নয়, একটা ব্যক্তি আছে, এটা একটা ব্যক্তি আছে। সাধারণত আমাদের বিভিন্ন বিসিএস থেকে চাকরি পরীক্ষা আসতে পারে যে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়, সেই জন্য আমি এই সালটা দিচ্ছি। তাহলে 1799 সালে। আর রুশ বিপ্লব 1917 সালে। এবং রুশ বিপ্লব হলো আমরা যে বর্তমানে রাশিয়াকে বলি, এটা তৎকালীন সময় আরো অনেক বিস্তৃত ছিল। বর্তমান রাশিয়া ছিল মেইন, এই রাশিয়াকেই মূলত রুশ বলা হয়। তো রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1917 সালে। আর ফরাসি বিপ্লব হলো 1799 সালে। এবং 1799 সালে। আর রেনেসাঁ কি? রেনেসাঁ হলো 14th শতাব্দীতে ইউরোপের চিন্তা চেতনার ক্ষেত্রে, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছিল। এই পরিবর্তনের ফলে গোটা ইউরোপে একটা নতুন চিন্তা চেতনার উদ্ভব হয়েছিল, বিকাশ ঘটেছিল। তো এই রেনেসাঁ তোমাদেরকে জানতে হবে। এবং এই রেনেসাঁর ফলে আমাদের বাংলা সাহিত্য, বাংলাদেশেও একটা রেনেসাঁ হয়েছিল। সাধারণত ব্রিটিশরা যখন এদেশে উপনিবেশিক স্থাপন করে তখন তাদের প্রভাবে, তাদের কারণে আমাদের এই দেশেও একটা রেনেসাঁ প্রভাব পড়েছিল। রেনেসাঁ শব্দের অর্থ হলো পুনর্জাগরণ, অর্থাৎ মানুষের পূর্ণ চিন্তা চেতনা, ধ্যান ধারণা এগুলোর পরিবর্তে নতুন যে চিন্তা চেতনার একটা জাগরণ ঘটে, এটাকে বলা হয় রেনেসাঁ। যেটা বাংলা হলো পুনর্জাগরণ। তোমরা রেনেসাঁ শব্দটার পরিবর্তে অনেক সময় বাংলা কিভাবে পুনর্জাগরণ। যেমন রেনেসাঁ শব্দটা হলো কি? পুনর্জাগরণ। মানুষ চিন্তা চেতনার ক্ষেত্রে একটা নতুন জাগরণ ঘটে আর কি এটা। তারপর রুশ বিপ্লব বললাম। এই বিপ্লবগুলা সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক মানে কি করে, যে প্রভাব ফেলে মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে। যেহেতু এই বিপ্লবগুলা পরিবর্তন ঘটেছিল বা পরিবর্তন এনেছিল, ফলে সাহিত্যেরও বিভিন্ন ধারার পরিবর্তন এনেছিল বা সাহিত্যের একটা মূলত এই যে সাহিত্যের তথ্যের ধারাগুলা, এগুলো হলো মানুষের চিন্তা চেতনার, মানুষের ভাবনার, মানুষের জীবন ব্যবস্থার পরিবর্তনের ফল। এগুলো হলো সাহিত্যিকরা সাধারণত, আমি তোমাদেরকে বলছি, সাহিত্য হলো সমাজের দর্পণ স্বরূপ।
অর্থাৎ সাহিত্যিকদের কাজ হলো তার সমকালকে, তার সমাজ ব্যবস্থাকে সাহিত্য উপস্থাপন করা। যেহেতু মানুষের সমাজ ব্যবস্থা, মানুষের চিন্তা চেতনা পরিবর্তনশীল, ফলে সাহিত্যের বিষয়বস্তু কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। তো এই রুশ বিপ্লব, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, রেনেসাঁ, এগুলো সম্পর্কে আগে একটু আইডিয়া নিবা। যেমন বই আছে, এবং তোমরা ইউটিউবে, গুগলে এগুলো সার্চ দিয়ে এগুলো সম্পর্কে জানতে পারবে। এই যেমন ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের কাহিনীটা কি, প্রেক্ষাপটটা কি, রুশ বিপ্লবের প্রেক্ষাপটটা কি, রেনেসাঁর প্রেক্ষাপট, শিল্প বিপ্লব, এগুলোর প্রেক্ষাপটটা জানবে। যেমন ধরো বিদ্যুৎ আবিষ্কার, বিভিন্ন যন্ত্রশিল্পের আবিষ্কার, জেনারেটর আবিষ্কার, এগুলো আবিষ্কার করে কিন্তু মানুষের জীবন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছিল। ধরো আমরা আগে যেখানে বাংলাদেশের কথাই বলি, আগে আমরা অনেকেই শুনেছি, আমরা যদিও দেখি নাই, এখন জাদুঘরে দেখা যায় যেমন ঢেঁকিতে ধান বানতো। আগে গ্রামের মহিলা কি, আমাদের যেহেতু কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, ধান উঠলে কি হতো, ঢেঁকিতে ধান বানতো। কিন্তু এখন দেখো যে যুগের কারণে বা যন্ত্রশিল্পের আবিষ্কারের ফলে এই ঢেঁকি এখন নেই। এখন কি, এখন বিভিন্ন রাইস মিল আবিষ্কার, মানে বিশেষ করে অর্থাৎ মেশিন বের হয়েছে, তাই না? বৈদ্যুতিক বা মোটরের সাহায্যে আমরা জানি, বা ডিজেলের মাধ্যমে বিভিন্ন ধান চোরানোর বা ধান ভাঙানোর মেশিন আবিষ্কার হয়েছে। তো মেশিন যেহেতু আবিষ্কার হয়েছে, ফলে ঢেঁকি বিলুপ্ত হয়েছে। তো এটার ফলে কিন্তু মানুষের চিন্তা চেতনা কিছু পরিবর্তন এসেছে। যেমন ঢেঁকি ভাঙতে গিয়ে মানুষ আগে গীত গাইতো, তাই না? মুরব্বীরা গীত গেতো, গীত গেয়ে গিয়ে তারা ঢেঁকিতে ধান ভাঙতো। তো এই যে নতুন যে রাইস মিল আবিষ্কার হয়েছে, তো এটার ফলে কি হয়েছে, ওই ঢেঁকির যে কালচারটা এটা বাদ পড়েছে। তো মানুষের কি চিন্তা চেতনারও পরিবর্তন হয়েছে শিল্প বিপ্লবের ফলে। নতুন নতুন যন্ত্রশিল্পের ফলে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, নতুন নতুন নগর সভ্যতার পতন ঘটেছে। তো এগুলোর কারণে মানুষের জীবন ব্যবস্থা একটা পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তিত জীবন ব্যবস্থার ফলে মূলত সাহিত্যের এই ধারাগুলা উদ্ভব বা বিকাশ ঘটে। কেমন? তো তোমরা তোমাদের নিজে একটু, যেহেতু তোমরা ফোর্থ ইয়ারে এসেছো, একটু চিন্তামূলক আলোচনা করবা বা গবেষণামূলক একটু পড়াশোনার চেষ্টা করবা। শিল্প বিপ্লবটা কাকে বলে, ফরাসি বিপ্লব কি, রুশ বিপ্লবকে, আর রেনেসাঁ কি, এই চারটা বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই জানবা। কেমন? সাম্য, ভ্রাতৃত্ব, এগুলোর ভিত্তিতে মূলত ফরাসি বিপ্লব ঘটেছিল। আচ্ছা, তোমরা তাহলে কতগুলো শব্দ তোমাদের বলি। যে সামন্ত কি, সামন্ত প্রথা। সামন্ত প্রথা হলো জমিদার প্রথা। আগে এরকম ছিল, জমি জমার মালিক ছিল একজন জমিদার, তাকে বলতে হলো সামন্ত প্রভু। তার অধীনে সাধারণত কৃষকদের কোনো জমি জমা ছিল না। কৃষকরা ওখান থেকে তার ওই যে সামন্ত প্রভু, তার বর্গাতে, মানে বর্গা চাষিরা বর্গাতে তার জমি জমা চাষ করতো। দেখা গেছে এই সামন্ত প্রভুরা এই সুযোগ সুবিধা নিয়ে, অর্থাৎ সাধারণত কৃষকদের উপরে শোষণ করেছিল, তাদেরকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছিল। এই যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, ওই সামন্ত প্রভু অর্থাৎ জমি জমার মালিক ছিল কি, একজন জমিদার। সে তার জমি জমা বিভিন্ন কৃষকদেরকে বর্গা চাষে চাষ করানো হতো, এবং বর্গা চাষিদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতো। অর্থাৎ তাদের যে প্রাপ্য ছিল, সেই প্রাপ্য তাদেরকে না দিয়ে জমিদার অর্থাৎ সামন্ত প্রভু বেশিরভাগ নিয়ে যেত। অর্থাৎ বলা হতো যে তুমি এই 1 বিঘা বা 5 বিঘা জমি চাষ করো, তোমাকে বিনিময়ে এত দেবো, আর বাকিগুলো আমাকে দিবে। এই যে জমিদার প্রথাটা, এটাকে বলা হয় সামন্ত প্রথা। এক সময় ইউরোপে এই সামন্ত প্রথা ছিল। হ্যাঁ, তোমরা পর থেকে দেখবা যে ইউরোপে বিশেষ করে ডিউক, এই শব্দগুলো সামন্ত প্রভু, সামন্ত কিছু কিছু মুষ্টিমেয় সামন্ত প্রভুদের হাতে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, বিশেষ করে কৃষিভিত্তিক অবস্থা ছিল। অর্থাৎ জমি জমার মালিক মুষ্টিমেয় কিছু সমাজের প্রভাবশালী সামন্ত প্রভুরা মালিক ছিল। এইগুলার পরিবর্তন হয়েছিল মূলত এই ফরাসি বিপ্লব বলে। সাম্য, ভ্রাতৃত্ব, হ্যাঁ, স্বাধীনতা, এই তিনটা, বিশেষ করে তিনটার জন্য এই ফরাসি বিপ্লবটা হয়েছিল। মূলত এই সামন্ত প্রভুদের বিরুদ্ধে ফ্রান্সের, হ্যাঁ, ফ্রান্স থেকে ফরাসি বলা হয়, ফরাসিরা একটা, ফরাসি কৃষকরা বা মধ্যবিত্তরা একটা বিপ্লব ঘটেছিল, বিপ্লব করেছিল সাধারণত কার বিরুদ্ধে, ওই সামন্ত প্রভুদের বিরুদ্ধে। সাধারণত বাস্তু দুর্গ, হ্যাঁ, আক্রমণের মধ্য দিয়ে এই ফরাসি বিপ্লব শুরু হয়। তোমরা বিস্তারিত জানবো ফরাসি বিপ্লব কাকে বলে, তারপর রুশ বিপ্লব কেন সংগঠিত হয়েছিল, রেনেসাঁ কিভাবে গড়ে ওঠে। হ্যাঁ, রেনেসাঁ 14th শতাব্দীতে। রেনেসাঁ শব্দটি হলো পুনরুজ্জীবন, মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে একটা, মানে যে পুরনো ধ্যান ধারণা ছিল, পুরনো চিন্তা চেতনা ছিল, এগুলোর পরিবর্তে নতুন চিন্তা চেতনা, হ্যাঁ, যেটা গঠনমূলক, যেগুলো মানুষের অধিকার নিশ্চিত করে, মানুষের সাম্য নিশ্চিত করে, এগুলোর ভিত্তিতে মূলত এই রেনেসাঁটা সংগঠিত হয়েছিল। তো এই চারটা বিষয় সম্পর্কে একটু জানবা। তো আসলে এই ক্লাসগুলো হলো ক্লাসরুমে নেওয়ার জন্য আলোচনার বিষয়, কারণ বিস্তৃত আলোচনা করতে হয়, কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রেক্ষাপট আছে। একটা বিপ্লব কিন্তু একদিনে সংগঠিত হয় না, একটা দীর্ঘ সময়, একটা সময়ের ব্যক্তি নিয়ে এই বিপ্লবগুলো সংগঠিত হয়।
তো এইগুলো ক্লাসে আলোচনা করার বিষয়ে আলোচনা ইনশাল্লাহ আমরা আশা করি শিক্ষা প্রতিষ্ঠান করবে, আমরা আবার ক্লাসে ফিরবো। তো তার মধ্যে আমরা আলোচনা করছি আর কি। তো তোমরা ক্লাসগুলো দেখবো, দেখে তোমরা আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবো তোমার কোথায় সমস্যা। এখন আসো এই সাহিত্যের ধারাগুলো, আমি তোমাদের বলছি এই সাহিত্যের ধারাগুলো সংগঠিত হয় কোথায়? ইউরোপে, মানে ওয়েস্টার্ন কালচার, যেটা ওয়েস্টার্ন আমরা যেগুলো বলে পাশ্চাত্য, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলোতে এইগুলা উদ্ভব ঘটে এই সাহিত্যের ধারাগুলো। তারপরে এই পরবর্তীতে আমাদের এই বাংলা সাহিত্যিকদের মধ্যে এই চিন্তা চেতনার ক্ষেত্রে এগুলো প্রভাব ফেলে, তারাও এই দ্বারা প্রভাবিত হয়ে বাংলা সাহিত্য রচনা করে। তো রোমান্টিসিজম কি, রিয়েলিজম কি, ন্যাচারালিজম কি, মার্কসিজম কি, ফ্রয়েডিজম কি, ফেমিনিজম কি, মডার্নিজম কি ও পোস্ট মডার্নিজম কি, আমি কিছু আলোচনা করবো, বিস্তৃত আলোচনা করবো না, কারণ বিস্তৃত আলোচনা করতে দেখেছে রোমান্টিসিজম আলোচনা করতে অন্তত 4-5টা ক্লাস দরকার। তো আমি তোমাদেরকে এগুলোর ধারণা দেওয়ার চেষ্টা করবো। এগুলো মানুষের কিন্তু চিন্তা চেতনার বিষয়, হ্যাঁ, এগুলো মানুষের ভাবনার বিষয়। তো আমরা আসি রোমান্টিসিজম কি। রোমান্টিসিজম কেমন? রোমান্টিসিজম কি, যে আমাদের বাস্তব জীবনে, আমাদের এই যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কেউ কিন্তু সুখী না, অর্থাৎ আমাদের জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, ক্লেদ থাকবে, ক্লান্তি থাকবে, অবসাদ থাকবে, তাই না? কারণ আমরা কোনো মানুষের জীবনে নিরন্তর সুখের নয়, জীবনে সুখ থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। তো রোমান্টিসিজমের যে সাহিত্যিকদের রোমান্টিসিজমের এই তথ্যটার মূল বিষয় বস্তুটা হলো যে আমাদের জীবনের যে অর্থাৎ যে ক্লেদ থাকবে, ক্লান্তি থাকবে, বা আমাদের যে একটা অন্ধকার একটা জায়গা থাকবে, এই জায়গাটাকে পাশ কাটিয়ে, হ্যাঁ, এই জায়গাটাকে, হ্যাঁ, অর্থাৎ ধামাচাপা দিয়ে বা এটাকে তোমার এটাকে স্কিপ করে আমরা কল্পনার মাধ্যমে একটা সত্য সুন্দর, হ্যাঁ, একটা সুখের জীবন তৈরি করে নিব। আমাদের জীবনে দুঃখ, রোমান্টিক সাহিত্যিকদের কথা হলো যে আমাদের জীবনে সুখ থাকবে, সুখের পাশাপাশি অনেক বেদনা থাকবে, ক্লান্তি থাকবে, অবসাদ থাকবে, জীবনে অনেক মানে যে খারাপ বিষয় থাকবে। এইগুলোকে, এই যে খারাপ বিষয়টাকে পাশ কাটিয়ে, আমাদের বেদনাকে, আমাদের ক্লান্তিকে, হ্যাঁ, আমাদের হতাশাকে পাশ কাটিয়ে, আমাদের নৈরাশ্যকে পাশ কাটিয়ে আমাদের চিন্তা কল্পনার একটা জগৎ তৈরি করবো। আমাদের চিন্তা চেতনার মাধ্যমে কল্পনার একটা জগৎ তৈরি করবে, যেই জগৎটা হলো সত্য সুন্দর, যেটা আমাদেরকে আনন্দ দিবে। এই রোমান্টিক সাহিত্যের মূল কথা হলো এই যে আমাদের বাস্তব জীবন সবসময় সুখের নয়, আমাদের জীবনে দুঃখ আসবে, ক্লান্তি আসবে, অবসাদ আসবে, হ্যাঁ, নৈরাশ্য আসবে। এইগুলাকে, অর্থাৎ নেতিবাচকতাকে এড়িয়ে গিয়ে আমাদের একটি সত্য সুন্দর একটা কল্পনার জগৎ তৈরি করা। এই জগতের মাধ্যমে যেটা আমরা সুখ পাবো, আনন্দ পাবো, শান্তি পাবো, প্রশান্তি পাবো। হ্যাঁ, এই আমাদের বাংলা সাহিত্যে এই যে রোমান্টিসিজমের মূলত ইউরোপে 1798 সালে, হ্যাঁ, তোমার ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এবং টি.এস. এলিয়ট একটা গ্রন্থ বের করায় যে লিরিক্যাল ব্যালাড, হ্যাঁ, লিরিক্যাল এই ব্যালাড, এই গ্রন্থটির মধ্যে মূলত ইউরোপে এই রোমান্টিক সাহিত্যিকের সূচনা হয়। আর বাংলা সাহিত্যে রোমান্টিক সাহিত্যের জনককে বা রোমান্টিক সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প বলো, তার কবিতায় বলো, বিশেষ করে গল্পে, যে আমাদের জীবনে যে অন্ধকারচ্ছন্ন একটা জায়গা আছে, যে ক্লেশ আছে, ক্লান্তি আছে, বেদনা আছে, বা খারাপ জায়গাগুলো, এইগুলোকে পাশ কাটিয়ে একটা সত্য সুন্দর একটা জায়গা বা একটা কল্পনার, যে কল্পনার মাধ্যমে কিন্তু আমরা সবাই সুখী হতে পারি। আমাদের বাস্তব জীবন সবসময় সুখে না হতে পারে, কিন্তু আমরা কল্পনার একটা সত্য সুন্দর একটা শান্তিময় একটা জগৎ তৈরি করতে পারি। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরও যে বাস্তব জীবনের ক্লেদ, হ্যাঁ, ক্লান্তি, এগুলোকে পাশ কাটিয়ে একটা ঋতু সহজ সরল একটা সুন্দর জীবন তিনি তৈরি করেছেন তার গল্পে। তো এইটা হলো রোমান্টিসিজম। কেমন? ঠিক রোমান্টিসিজমের বিপরীত হলো রিয়েলিজম। রিয়েলিজম সাহিত্যিকদের মূল কথা হলো যে আমাদের বাস্তব জীবনকে অবিকলভাবে, বাস্তবভাবে উপস্থাপন করা, অর্থাৎ আমাদের বাস্তবতাকে, ওখানে যে হতাশা থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, আবার সুখ থাকবে, সবগুলোকে সাহিত্য উপস্থাপন করতে। কারণ মানব জীবন কোনো কিছুই বর্জন করা যাবে না। মানুষের জীবনে যেমন কি খারাপ দিক আছে, নেতিবাচক দিক আছে, ইতিবাচক দিক আছে, সব দিকে আমাদের সাহিত্য উপস্থাপন করতে হবে, কারণ এগুলো আমাদের সমাজ জীবনের বৈশিষ্ট্য। তো এই রোমান্টিসিজমের ঠিক বিপরীত কিন্তু রিয়েলিজম। রিয়েলিজম তো বোঝো বাস্তববাদী, রিয়েলিজম হলো বাস্তববাদ। বাস্তববাদ হলো বাস্তবতা রোড়ও থাকবে, রোড়ও বাস্তবতাকেও তারা উপস্থাপন করবে। তারা রোমান্টিসিজমদের মধ্যে কল্পনার মাধ্যমে একটা সত্য সুন্দর জগৎ তৈরি করবে না, তারা বাস্তবতা, রোড়তা, পৌরতা এগুলো সাহিত্য উপস্থাপন করবে। তাহলে খেয়াল করবা, রোমান্টিসিজমের ঠিক বিপরীত হলো রিয়েলিজম। একটা সাহিত্যের বিপরীতে কিন্তু আরেকটা সাহিত্যিকের এই ধারাগুলা উদ্ভব বা বিকাশ ঘটেছে। তো এগুলো হলো বিপ্লব বা আন্দোলন, সাহিত্যের আন্দোলন। তো
রোমান্টিজমের বিপরীত হলো রিয়েলিজম। রোমান্টিজমের মতো হলো বাস্তব জীবন সবসময় সুখের নয়, বাস্তব জীবনে দুঃখ থাকবে, বেদনা থাকবে, এগুলাকে পাশ কাটিয়ে আমরা একটা সত্য সুন্দর কল্পনা জগৎ তৈরি করব, যে জগতে আমরা সুখে থাকতে পারবো। কিন্তু রিয়েলিজমের কথা হলো না, বাস্তব জীবন যেরকম আছে বাস্তবতাকে সেভাবে উপস্থাপন করতে হবে, কারণ বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, কারণ আমাদের বাস্তবতা আমাদের জীবনে আসবে, বাস্তবে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এটাকেও সাহিত্যে উপস্থাপন করতে হবে। এই রিয়েলিজমের কথা হলো এটা। তারপর ন্যাচারালিজম, এই রিয়েলিজমের আরো একমাত্র এগিয়ে হলো ন্যাচারালিজম, প্রকৃতিবাদ যেটাকে বলা হয়। তারপর মার্কসিজম, এই বিষয়গুলো হলো ব্যক্তিকে কেন্দ্র করে, হ্যাঁ, ফ্রয়েডিজম। আমরা জানি কার্ল মার্কসের যে তথ্য বা থিওরি সমাজবিজ্ঞানে এগুলো আলোচনা আছে, হ্যাঁ, মার্কসিজম। কার্ল মার্কস যে থিওরি দিয়েছিল, কার্ল মার্কস কিসের থিওরি দিয়েছিল? কার্ল মার্কস মূলত সমাজের সাম্য, হ্যাঁ, যে বৈষম্যকে তুলে ধরার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিশেষ করে এই যে এটাও মার্কসিজম মূলত এক ধরনের সামন্ত প্রভুদের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন, সেখানে সবার সমান অধিকার নিশ্চয়তার কথা বলা হয়েছে। তাহলে মার্কসিজম কি? কার্ল মার্কসের যে তথ্য বা থিওরি, যে সারপ্লাস থিওরি, তারপরে সাম্যবাদী যে থিওরি, এই বিষয়গুলো হলো মার্কসিজমের যে থিওরিগুলা, এগুলা কিন্তু পরবর্তী বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। বিশেষ করে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় এই মার্কস দ্বারা বা মার্কসিজম দ্বারা বেশ প্রভাবিত হয়েছিল, তার সাহিত্যে আমরা মার্কসিজম পাবো। তারপর হলো ফ্রয়েডিজম, সিগমন্ড ফ্রয়েড যে তথ্য বা যে আলোচনা করেছিল বা তথ্যের মানে বিকাশ করেছিল, এটাকে বলা হয় ফ্রয়েড, হ্যাঁ, ফ্রয়েডিজম। সিগমন্ড ফ্রয়েড এই একজন দার্শনিক, সিগমন্ড ফ্রয়েড। তিনি যে মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে যে আলোচনা করেছে, মূলত এইগুলোই তার এই যে তথ্যগুলো, এগুলোই হলো ফ্রয়েডিজম, সিগমন্ড ফ্রয়েড। মানুষের চিন্তা চেতনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিন্তা যেটা সব সময় যে সুন্দর থাকে তা না, প্রত্যেকটা মানুষের ভালো চিন্তার পাশাপাশি কিছু অশুভ বা কিছু নোংরা চিন্তাও মানুষের মধ্যে মাঝে মাঝে আসে, হ্যাঁ। তিনি এই মানুষের শুধু ইতিবাচক নয়, নেতিবাচক বিষয়গুলো আলোচনা করেছেন ফ্রয়েড। এখানে মানুষের মনের তিনটা স্তর নিয়ে আলোচনা করেছে, চেতন, অবচেতন, হ্যাঁ, তারপর চেতন, হ্যাঁ, অবচেতন, তারপর হলো অচেতন। এই মানুষের যে মনের যে চেতন ভাব বা অচেতন ভাব বা অবচেতন ভাব, এই যে মানুষের তিনটা মনের যে ধারা বা চিন্তার যে ধারা, এইগুলো যে আলোচনা করেছে, এগুলো হলো মানুষের সিগমন্ড ফ্রয়েড যে আলোচনা করেছে, এগুলো হলো ফ্রয়েডিজম। সাহিত্যে ব্যাপকভাবে এগুলা প্রভূত এসেছে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, একটা বিখ্যাত আঞ্চলিক উপন্যাস, আমরা অনেকেই পড়েছি, এটা আগে ইন্টারমিডিয়েট পাঠ্য ছিল, যে ওখানে তোমার যে মানুষের যে জৈবিক চাহিদা, মানুষের যে জৈবিক চাহিদা আছে, মানুষের যে মনস্তাত্ত্বিক যে মানুষের এই জৈবিক চাহিদাগুলো মানুষের মনস্তাত্ত্বিক যে প্রভাব ফেলে, এই বিষয়গুলো আলোচনা করেছে। অর্থাৎ মানুষের আদিমতম প্রবৃত্তি যেটা যৌনতা, হ্যাঁ, এই বিষয়গুলো মূলত সিগমন্ড ফ্রয়েড যে আলোচনা করেছে, তার এই আলোচনাটাকে বলা হয় মূলত ফ্রয়েডিজম। আর ফেমিনিজম কি? ফেমিনিজম হলো নারী তত্ত্ব, নারীবাদ। হ্যাঁ, আমরা জানি আধুনিক শিক্ষার বা শিল্প বিপ্লবের ফলে মানুষের বিশেষ করে আধুনিক শিক্ষার ফলে মানুষের নারী শিক্ষার ফলে নারীবাদ একটা তৈরি হয়েছিল, বা নারীরও সমান অধিকার নিয়ে সামনে এগিয়ে এসেছিল। এই যে নারীবাদ, হ্যাঁ, নারীবাদের পিছনে এখন ফেমিনিজম নিয়ে আলোচনা করেছে, তারা খুবই নারীবাদ। সাধারণত একসময় কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় বা মধ্যযুগে নারীরা ছিল সমাজে নিগৃহীত, তারা পুরুষের সমান অধিকার ভোগ করতে পারে না, তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল, তারা শাসন ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। কিন্তু একটা পর্যায়ে আধুনিক শিক্ষার ফলে নারীরাও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে লাগলো, তারাও সমাজে সমান অধিকার বা সমাজের সমান ভূমিকা রাখলো এবং তাদের একটা অধিকারের বিষয় নিয়ে সামনে আসলো। তো এটা নিয়ে যে আলোচনা হয়েছিল, এটা হলো ফেমিনিজম, হ্যাঁ, নারীবাদ। তারপরে মডার্নিজম হলো আধুনিকবাদ। মানুষের চিন্তা চেতনার ফলে যে আগে যে মধ্যযুগীয় চিন্তা চেতনা ছিল, আধুনিক শিক্ষার ফলে বা আধুনিক শিল্প সভ্যতার ফলে মানুষের চিন্তা চেতনার ফলে যে আধুনিক চিন্তা চেতনা আসলো, এইগুলো যে আলোচনা করা হয়, সেটা হলো মডার্নিজম। যেমন আবার পোস্ট মডার্নিজম হলো উত্তর আধুনিকতা, আধুনিকতার পরও আরও যে উত্তর আধুনিকতা। সাধারণত ইউরোপে পোস্ট মডার্নিজম এসেছিল, কিন্তু আমাদের বাংলা সাহিত্যে অনেকেই বলা হয় পোস্ট মডার্নিজম এসেছিল, কিন্তু অনেক সাহিত্যিক বলে না, আমাদের এখনো ওই পর্যায়ে যায়নি পোস্ট মডার্নিজম। এখানে আরও মডার্নিজমকে আরও একদম এগিয়ে গিয়ে পোস্ট মডার্নিজম। এবং তো এইগুলো একটু আলোচনা করলে আরও বিস্তৃত আলোচনার বিষয় আসলে এগুলা ক্লাসে ঘন্টার পরে ঘন্টা আলোচনা করার বিষয় না। প্রত্যেকটা
বিষয়ের পিছনে একটা বিস্তৃত প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো আলোচনা করতে হবে। কারণ এই যে সাহিত্যের ধারাগুলা, এগুলো মূলত মানুষের চিন্তা চেতনার ফল। কারণ আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে, মানুষের শিক্ষা সংস্কৃতি পরিবর্তনের ধারা পরিবর্তনের সাথে সাথে আমাদের সাহিত্য কি আছে, বিষয়বস্তু পরিবর্তন হয়েছে। মূলত এইগুলো হলো সাহিত্যের কি একটা বিপ্লব বা একটা আন্দোলন। এই আন্দোলন কোথায় হয়েছিল? মানুষের চিন্তার জগতে, মানুষের সমাজ জীবনে, মানুষের জীবন ব্যবস্থার মাধ্যমে, জীবন আচরণে। তো এইগুলো আমাদের ইনশাআল্লাহ আমরা আরও বিস্তৃত আলোচনা করব। তো আমি তোমাদের কাছকে একটু মোটামুটি একটা সাময়িক একটা প্রাথমিক আলোচনা করলাম যে রোমান্টিসিজম কি, রিয়ালিজম কি, ন্যাচারালিজম কি, মার্কসিজম কি, ফ্রয়েডিজম কি, ফেমিনিজম কি, মডার্নিজম কি ও পোস্ট মডার্নিজম কি। আবার রিয়েলিজমের সাথে আরেকটা স্লো রিয়েলিজম আছে, হ্যাঁ, অতীত বাস্তববাদ, যেখানে মানুষের অসংলগ্ন চিন্তা। তারপরে অ্যাবসার্ড, এগুলো নাটক তোমরা পড়তে পারবো যে অ্যাবসার্ড নাটক কি, মানুষের অসংলগ্ন চিন্তা ভাবনা। আমাদের কিন্তু চিন্তার যে জগৎটা, এগুলো আসলে মানুষের ভাবনা বা চিন্তা জগতে অনেক সময় মানুষের নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণের বাহিরেও আমাদের চিন্তা জগৎ আমাদের চলে যায়। মূলত আমাদের এই চিন্তার পরিবর্তনের যে পরিবর্তনগুলো, এগুলো মূলত সাহিত্যিকরা আলোচনা করেছে, কেমন? তো আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে এগুলো আলোচনা করব। তোমরা নিজেরা আগ্রহী হয়ে, এগুলা অনেক লেখালেখি আছে এগুলো নিয়ে, ইন্টারনেটে তোমরা পাবা। হ্যাঁ, মূলত এগুলো ছিল ইংরেজি বা পাশ্চাত্য সাহিত্যের বিষয়। তো পাশ্চাত্য সাহিত্যের যেহেতু আমাদের বাংলা সাহিত্যের প্রভাবিত হয়েছে, বাংলা সাহিত্য পাশ্চাত্য সাহিত্য দ্বারা প্রভাবিত হয়েছে, মূলত এই পাশ্চাত্য সাহিত্যের ধারাগুলো আমাদের একটু জানা দরকার। এবং এগুলোর পাশাপাশি তোমাদের পরীক্ষা প্রশ্নটা কীভাবে আসতে পারে দেখো, রোমান্টিসিজম কি, রোমান্টিসিজম উদ্ভবের কারণ ও বিকাশের কারণ আলোচনা করো, বা রোমান্টিসিজমের বিকাশ আলোচনা করো। আবার এটাতেও আসতে পারে রোমান্টিসিজম কি, বাংলা সাহিত্যিকদের মধ্যে একজন নাম বলবে যে যে রোমান্টিক সাহিত্যিক ছিলেন, যেমন রবীন্দ্রনাথ হতে পারে। রোমান্টিসিজম কি, রোমান্টিক কবি হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো আমাদের বেসিক বিষয়গুলো জানতে হবে, রোমান্টিসিজম কি, রিয়েলিজম কি, এবং এই এই সাহিত্যে পাশ্চাত্য সাহিত্যের ধারাগুলো দ্বারা আমাদের বাংলাদেশের কোন কোন সাহিত্যিকরা প্রভাবিত হয়েছিলেন। যেমন রোমান্টিসিজম সাহিত্যিকদের দ্বারা কারা কারা প্রভাবিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার রিয়েলিজম কি, আধুনিক সাহিত্যিকদের যারা রিয়েলিজম, যেমন পঞ্চপাণ্ডব, যে যারা জীবনানন্দ দাশ, তারপরে তোমার বুদ্ধদেব বসু, তারা এই রিয়েলিজম দ্বারা প্রভাবিত হয়েছিল। তারপরে ন্যাচারালিজম কারা কারা প্রভাবিত হয়েছিল বাংলা সাহিত্যিকদের মধ্যে। তারপর মার্কসিজম, যেমন মার্কসিজমের বললাম মানিক বন্দ্যোপাধ্যায়। ফ্রয়েডিজম, মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফ্রয়েডিজম ছিল। তার ফেমিনিজম সাহিত্যিক কারা, মডার্নিজম কারা, পোস্ট মডার্নিজম কারা। আমরা জানি আধুনিক সাহিত্যের পঞ্চপাঠক কবিরা আধুনিক মডার্নিজমের মধ্যে পড়েছে। মডার্নিজম সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো কি কি, তোমরা এগুলো আলোচনা করবো সংজ্ঞা দিয়ে এবং বৈশিষ্ট্যগুলো দিয়ে। যেমন রোমান্টিসিজম কি, সংজ্ঞাটা জানবা, এবং রোমান্টিক সাহিত্যিক বা রোমান্টিসিজম সাহিত্যিকদের বা রোমান্টিক সাহিত্যিকদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। তোমরা কি জানবা? দুইটা বিষয় জানবা, একটা হলো সংজ্ঞা, সংজ্ঞা জানবা, আর হলো এটার বৈশিষ্ট্য জানবা, বৈশিষ্ট্যগুলো জানবা। বৈশিষ্ট্যের আলোকে সংজ্ঞার হলো বৈশিষ্ট্য। এই সংজ্ঞার বৈশিষ্ট্য জানলে তোমরা মোটামুটি এগুলো সম্পর্কে বুঝতে পারবো, আলোচনা করবো। সাধারণত এগুলো হলো পাশ্চাত্য সাহিত্য দ্বারা। পাশ্চাত্য সাহিত্য দ্বারা আমরা কেন পড়বো? কারণ বাংলা সাহিত্য এই পাশ্চাত্য সাহিত্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। যেমন ইংরেজি সাহিত্য, গ্রিক সাহিত্য, এগুলোর মধ্যে মূলত এগুলো আছে, কেমন? তো তোমরা এগুলো একটু বাসায় পড়বা, ইন্টারনেটে অনেক লেখালেখি আছে এগুলো নিয়ে। আমি ইনশাআল্লাহ সামনে ক্লাসে আসবো। আমাদের ক্লাসে একটু দীর্ঘ হলে ক্লাসটা আপলোড করতে সমস্যা হয়। তো তোমরা এগুলো দেখবা, কেমন? ফোর্থ ইয়ারে তোমরা আরও বিস্তৃতভাবে জানবে এই কারণে, কারণ ভাইবা এইগুলো সম্পর্কে এইগুলো থেকে প্রশ্ন করা হয়। তাহলে আমরা পাশ্চাত্যের সাহিত্যের ধারাগুলো কতগুলো বললাম, তোমরা এগুলো কিসের দিকে জানবা, সংজ্ঞাটা জানবা, আর বৈশিষ্ট্যগুলো জানবা। তারপরে বাংলা সাহিত্যিকদের কোন কোন সাহিত্যিক এই ধারাগুলো যারা প্রভাবিত হয়েছিল এগুলো জানবো। তো ইনশাআল্লাহ সামনের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ক্লাসগুলো দেখবা। আর তোমরা ক্লাসগুলো দেখার পরে লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসগুলো দেখেছো। এর মধ্যে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা যে মেসেজের গ্রুপ খুলেছি, এই গ্রুপে তোমরা প্রশ্ন করবো, কেমন? কোন বিষয় জানতে চাইলে। আর এগুলো আমি নোট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এগুলো বিস্তৃত আলোচনা আছে, তো আমি এগুলোকে নোট দেওয়ার চেষ্টা করবো। রোমান্টিসিজম, রিয়েলিজম, এগুলো নোট দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।